প্রিয় দর্শক, টি-20 বিশ্বকাপ ঘিরে বাংলাভিশনের বিশেষ আয়োজন হ্যালো ক্রিকেটে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আক্তারুজ্জামান। আজকে আমার সাথে আছেন বাংলাভিশনের স্পোর্টস ইনচার্জ সাইফুর রহমান চৌধুরী। সাইফুর ভাই, ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, আজকে আসলে মন খারাপ করে আপনাদের সামনে আসতে হয়েছে, কারণ গতকাল রাতে যে ম্যাচটি শেষ হয়েছে বাংলাদেশের, সেখানে দুর্ভাগ্যজনকভাবে আমরা হেরেছি মাত্র 4 রানের ব্যবধানে। যদিও এখানে একটা আম্পায়ার্স কল ছিল, আম্পায়ার্সের সিদ্ধান্ত নিয়ে একটু বিতর্ক রয়েছে, আইসিসির আইন নিয়ে বিতর্ক রয়েছে এখনও নিউ ইয়র্কের মাঠ ঘিরে। সেই সাথে এখনও প্রশ্নবিদ্ধ রয়ে গেছে বাংলাদেশের ব্যাটিং লাইন, বিশেষ করে টপ অর্ডারদের যে ব্যর্থতা। তারপরে আমি যদি বলি অধিনায়ক শান্তর যে স্লো মানে ধীরগতির ব্যাটিং বা লিটনের ধীরগতির ব্যাটিং, এবং এই দুজনের যেটা ছোট জুটি, এবং সেই জুটিটাও একটু বাংলাদেশের জন্য ব্যয়বহুল ওভার ছিল, কিন্তু রান ছিল খুব কম। মাহমুদুল্লাহ চেষ্টা করেছে ম্যাচটা বের করে আনার জন্য, তাহিদ হৃদয় তাদের সর্বোচ্চটা দিয়েছে, কিন্তু আসলে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে হেরেছে। তো এই যে হারার পরে আসলে বাংলাদেশের প্রতিক্রিয়া, বিভিন্ন কিংবদন্তিরা বা বিভিন্ন ধরনের ক্রিকেট বিশ্লেষকরা বিভিন্ন কথা বলেছেন। নানান বিষয় নিয়ে আসলে আমরা এখন কথা বলবো। এসব বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য আজকে সাইফুর ভাইকে আমন্ত্রণ জানিয়েছি। প্রিয় দর্শক, আপনারা সাথেই থাকুন। আমরা সাইফুর ভাইয়ের কাছে চলে যাব যে আসলে বাংলাদেশ কোথায় হেরেছে, আইসিসির যে বিতর্কিত একটা আইন সেখানে, নাকি আমাদের শান্ত এবং লিটনের ধীরগতির ব্যাটিংয়ে, সেটা আসলে আমরা এখন বিশ্লেষণ করব। সাইফুর ভাই, যদি একটু বলতেন কালকের ম্যাচের আসলে আমাদের পিছিয়ে গেলাম কোথায় আমরা? আমাদের দুর্ভাগ্য ছিল, অবশ্যই দুর্ভাগ্য ছিল। দুর্ভাগ্য না থাকলে আম্পায়ার, অস্ট্রেলিয়ার মতো আম্পায়ার, খুব ভালো আম্পায়ার স্যাম, ও এই ধরনের একটা সিদ্ধান্ত কিভাবে দেয়? মাহমুদুল্লাহ, স্যাম নগজস্কি, সেই মাহমুদুল্লাহর ওই আউটের সিদ্ধান্তটা কিভাবে দেয় ওই সময়? ওইটা যদি বাউন্ডারি হতো, ওই বাউন্ডারিটা বাংলাদেশ পেত, তা তো ওই 4 রানের যে ডিফারেন্সটা ছিল ওইখানেই তো ম্যাচ শেষ। এখানে দুর্ভাগ্য। কিন্তু আবার এখানে দেখেন আম্পায়ার্স কল, এটা একটা অত্যন্ত বিতর্কিত একটা সিদ্ধান্ত, আইসিসির বিষয় বিতর্কিত। এটা নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আইসিসি এটা ইচ্ছা করে নিজেদের কন্ট্রোলে রেখে দিয়েছে এই সুযোগগুলি কাজে লাগানোর জন্য। আইসিসির যে ফেভার বা ডিসফেভার টিমগুলোকে করে, এখান থেকে এই জিনিসগুলি ক্লিয়ার হয়ে যাচ্ছে। কালকে আপনি দেখেন রমিজ রাজা, ওয়াকার ইউনুস আমার খুব ভালো লেগেছে, সামেন ডুল, ইভেন কি সঞ্জয় মানজেকার, ওয়াসিম জাফররা পর্যন্ত, ইভেন আমাদের মোহাম্মদ আশরাফুল তো খুব কড়া ভাষায় সমালোচনা করেছে যে বাংলাদেশের জয় কেড়ে নেওয়া হয়েছে। তো এগুলো তো আইসিসির রিড করা উচিত, যে এরা তো ক্রিকেট গ্রেট, এটাই হলো মেইন স্টেক হোল্ডার ক্রিকেটের। তো ওই ধরনের ওনাদের মতো ক্রিকেটাররা যখন এখানে সমালোচনা করে, তখন আইসিসি এই নিয়মটা কেন রাখবে? আম্পায়ার্স কল ওয়াই? আমার কথা হচ্ছে বলটা ডেলিভারি সঠিক ছিল কি না। বল যদি ডেলিভারি সঠিক হয়, বল যদি উইকেটে হিট করে, আম্পায়ার্স কল ডাজন্ট ম্যাটার। আউট, উইকেট হিট করেছে, এটা আউট। আর না হলে আম্পায়ার্স কল বা আম্পায়ার্স কল না, আম্পায়ার্স আউট দেখ বা না দেখ কিছু যায় আসে না। বল উইকেট হিট লাগলে আউট, আর না হলে আউট না। এই ধরনের এরকম সিদ্ধান্ত হওয়া উচিত। আপনি কিন্তু একটা বিতর্ক, একটা প্যাচ রেডি রেখে দিয়েছেন আপনার হাতে। যেহেতু আপনি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এখন এলবিডব্লিউ আউট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কট বিহাইন্ডের সিদ্ধান্ত নিয়েছেন, আগে এটা ছিল না, যেহেতু আপনি সুবিধাই পুরো নিচ্ছে, তাহলে আইসিসির অবশ্যই উচিত যে এই বিতর্কিত আইন থেকে বের হয়ে আসতেছে না। এটা 2000 অনেক দিন থেকে, আজকে 8-10 বছর, 2015 বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ থেকেই এটা নিয়ে কথা হচ্ছে। তাহিদ হৃদয়ের আউটটার কথা চিন্তা করেন। বিশেষ করে মাহমুদুল্লাহর ইয়াদের বেলা আম্পায়ার যেভাবে আঙ্গুলটা তুলেছে, ওই সময় তো তুলারই কথা না আম্পায়ারের আঙ্গুল। এবং সঞ্জয় মানজেকার একটা জিনিস ভালো স্পট করেছে, যে আম্পায়ারের আরও দেরি করা উচিত ছিল। বল বাউন্ডারি দিকে যাচ্ছিল, এটা নিশ্চিত একটা বাউন্ডারি হচ্ছিল। বাংলাদেশের 4টা রান ওই সময় খুব ক্রুশিয়াল রান, এই 4টা রান। কিন্তু আম্পায়ার সাথে সাথে আঙ্গুল তুলে দেওয়াতে, আম্পায়ার যদি একটু সময় নিত, পরে বাউন্ডারির পরে যদি আম্পায়ার আঙ্গুলটা দিত, তাহলে বাংলাদেশ কিন্তু 4টা রান পেয়ে যেত। কিন্তু সাথে সাথে আঙ্গুলটা তুলে দেওয়াতে বল ডেড, আইসিসির রুলস অনুযায়ী। তো এই ধরনের বিতর্ক সিদ্ধান্তগুলো সবসময় ছোটো দলগুলির বিরুদ্ধে যাচ্ছে, এবং এটা খুব দুর্ভাগ্যজনক। এবং আইসিসি এই সিদ্ধান্তগুলি পরিবর্তনই করছে না। নিজেদের হাতে ক্রিকেটের কন্ট্রোলটা নিজেদের হাতে রাখার জন্য, রিমোটটা নিজেদের হাতে রাখার জন্য এই বিতর্কিত এই আইনগুলো আইসিসি প্যাট্রোনাইজ করে যাচ্ছে। আইসিসি এবার যেটা একটা আয়োজন করেছে, যে 20টি দলকে তারা আমন্ত্রণ জানিয়েছে বিশ্বকাপে, মানে ক্রিকেটের একটা বৈশ্বিক পরিসর বাড়ানোর জন্য। কিন্তু যদি এভাবে যদি বড় দলগুলোকে সুযোগ দেয়, তাহলে ছোট দলগুলো যদি এভাবে ভুক্তভোগী হয় কোনো আইনের বা কোনো একটা সিস্টেমের, তাহলে তো এই দলগুলোর মানে যদি একটা ধরুন ছোট দল নেপাল একটা ম্যাচ জিততে হেরে গেছে, তাহলে তাদের দেশের যে উন্মাদনা যেখানে ওঠে, উন্মাদনার পালকটা ধীরে ধীরে নেমে যায়। একসময় তো আসলে সেই ক্রিকেটের যে বাণিজ্যিকীকরণ যে লক্ষ্য আইসিসির, এটা তো আসলে হয়তো ব্যর্থ হতে পারে। না, এটা ব্যর্থ হবে না। এটা আইসিসি যে টি-20 ওয়ার্ল্ড কাপটা, এটা হচ্ছে বিনোদনের ক্রিকেট।
অ্যাকচুয়ালি বিনোদনের ক্রিকেট, দর্শকরা মাঠে আসে 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে খেলা দেখে, এন্টারটেনমেন্ট ক্রিকেট। তো ওই জিনিসটাকে আইসিসি ভালোই কাজে লাগাচ্ছে, আমেরিকাতে বিশ্বকাপটা দিয়েছে। কিন্তু সেখানে তো এবং না, এখানে যেটা আমেরিকা যেটা দুর্ভাগ্যজনক, ডালাসের উইকেটটা তবুও কিছু বলা যায় ভালো, কিন্তু নিউ ইয়র্কের এখানে 8টা ম্যাচ হবে, 16টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ হয়ে গেছে। আপনি দেখেন এখানে সর্বোচ্চ রান হয়েছে কানাডা আয়ারল্যান্ডের সাথে করেছে 137 রান। তো এখানে রানই উঠছে না, সেটাই আর কি, 120 এর কোটা পেরোচ্ছেই না, বাউন্ডারি আসতে প্রতি ইনিংসে কঠিন অবস্থা। কিন্তু তারপরেও কালকে বাংলাদেশ ম্যাচটা হেরেছে, নিজেদের কিছু ভুল আছে। আমি যেটা বলি, বাংলাদেশে কালকে স্লগিং করতেই হবে। আপনি টি-20 ক্রিকেটে স্লগার লাগবেই, পাওয়ার হিটিং লাগবেই। ওই জায়গাটায় বাংলাদেশ ফেল করেছে। লাস্ট 2 ওভারে 20 রান, এটা কিন্তু অ্যাচিভেবল। লাস্ট ওভারে 11 রান। আমি তো কেশব মহারাজকে যখন বোলিংটা দিয়েছে, কোনো বিকল্প ছিল না। আমি আশ্চর্য যে স্পিন পেয়ে গেছে লাস্ট ওভারে বাংলাদেশ। এটা তো মোয়া, আমরা যেটাকে বলি মোয়া। এবং মাহমুদুল্লাহ রিয়াজ একদম ক্রিজে সেট হয়ে আছে ব্যাটসম্যান হিসাবে। দুর্ভাগ্য তহিদুদ্দিন থাকলে হয়তো, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াজ যে ভুলটা করেছে একটু শেকি ছিল, তার একটু আগে 5-6 সেকেন্ড দেরি করে ফেলছে সে বেরোতে। সে এই জায়গাটা তার ফলে ব্যাটের যে পারফেক্ট জায়গায়, যে ব্লেডের যে জায়গায় টাইমিংটা হলে এটা 6 হতো, ওই জায়গাটা হয় না। আর ওদের তো লম্বা লম্বা ক্রিকেটার সব, ওরা বাউন্ডারি। আপনি যদি ক্যালকুলেশন করেন, বাংলাদেশ কিন্তু 2022 বিশ্বকাপে একই কারণে ভুগেছে। কারণ লম্বা প্লেয়াররা বাউন্ডারিতে থাকলে জাম দিয়ে আরও ডাবল উঠে যায়, এবং ফলে বাংলাদেশকে 6 মারতে হবে, বিগ 6, একদম মানে গ্যালারিতে ফেলতে হবে, সীমানে পাঠালে ওদের হাতের মধ্যে। কালকে যেটা যদি ফিল্ডার না থাকতো, ওটা 6 আসলে। তো ওই জিনিসটা মাহমুদুল্লাহ রিয়াদের ক্যালকুলেট করা উচিত ছিল, যে মাইন্ডে রাখা উচিত ছিল যে বাউন্ডারিতে 2টা লম্বা ক্রিকেটার মিড অফে দাঁড়িয়ে আছে। তা আমি যদি 6টা মারি, আর 6টা মারা উচিত ছিল, ও যদি একটু দেরি 5-6 সেকেন্ড আগে বেরোতো পিছিয়ে, আরেকটা স্টেপ দিলে কিন্তু বলটাকে সে মিড উইকেট, মিড অনের উপর দিয়ে ফেলতে পারতো। এটা মনে হয়েছে আমার এই জায়গাটা। কিন্তু মাহমুদুল্লাহ তো অনেকবার দায়িত্ব নিয়েছে, আমরা মাহমুদুল্লাহ, কিন্তু স্লগিং করতে হবে আপনাকে। স্লগিং আপনি 2 ওভারে 20, যে কোনো উইকেটে, যে কোনো সারফেসে 2 ওভারে 20 রান, লাস্ট ওভারে স্পিনের এগেইনস্টে 11 রান, এটা অ্যাচিভ করা উচিত ছিল বাংলাদেশ। তারপরে কালকে আরেকটা ভুল করেছে বাংলাদেশ। দেখেন বাংলাদেশ রান চেস করেছে 113 রান, 114 রানের টার্গেট। এটা স্পিন, এটা হচ্ছে সিঙ্গলসের ম্যাচ। বাংলাদেশ কালকে 66টা বল ডট দিয়েছে নিজেদের ইনিংসে। আপনি 54টা বল খেলেছেন। বাংলাদেশ, ওরা সাউথ আফ্রিকা ছক্কা মেরেছে 6টা, বাংলাদেশ মেরেছে 3টা। তো এখানেও আপনি পিছিয়ে যাচ্ছেন। আপনি সাউথ আফ্রিকা অনেক ডট বল দিয়েছে, কিন্তু আপনি রান চেজ করতে যে আপনি 66টা বল ডট দেন, আপনি এখান থেকে যদি 10-12টা বলও যদি আপনি সিঙ্গেলস তৈরি করতে পারতেন, নিতে পারতেন, ম্যাচে কিন্তু ব্যবধানটা ওখানে হয়ে যেত। 66টা ডট থেকে যদি আমরা 10টা বল রান আসে। আরেকটা ব্যাড লাক, লিটন দাস এমন সময় ক্যাচটা ফেলেছে মাহমুদুল্লাহ রিয়াদের ফার্স্ট ওভারে। ওই জায়গাটা বাংলাদেশের খুব ব্যাড লাক। ওই জায়গায় যদি ও যে পার্টনারশিপটা করেছে 79 রানের যে পার্টনারশিপটা, 24 রানে 4 উইকেট নেয়, আমি তো মানে আশ্চর্য হয়ে গেছি। বাংলাদেশের বোলিং অন টপ, চমৎকার বোলিং করেছে বাংলাদেশ কালকে। বাংলাদেশ এবং উইকেটটা আমি আগেও বলেছিলাম যে মিরপুরের সাথে কিছুটা সামঞ্জস্য আছে এই উইকেটের, নিউ ইয়র্কের নাসা কাউন্টি গ্রাউন্ডে। হ্যাঁ, অ্যাডিলেড। তো ফলে এই উইকেটে বাংলাদেশের অ্যাডভান্টেজটা নিতে পারলো না, এটা খুব দুর্ভাগ্যজনক। ওই ক্যাচটা, লিটনের ক্যাচটা হলে ওরা চাপে পড়ে যেত, হয়তো ওরা 80 বা 90, 100, 100 আগেই তারা অল আউট হয়ে যায়। কিন্তু আমাদের একটা, যেখানে শূন্য স্থানে আমরা সম্মুখে শূন্য বারবার যে আমাদের সৌম্য সরকারকে নিয়ে সমালোচনা হচ্ছিল, তাকে আমরা কি করেছি, কালকে বসিয়েছে ভালো কথা, তার জায়গায় যাকে খেলিয়েছে, তার জায়গায় জাকের আলীকে নিয়েছে। তো জাকের আলী যেই জায়গায় ব্যাটিংয়ে নেমেছে, সেইখানে ব্যাটিংয়ে নামার পরে সেই জাকের আলী যদি আপনার হচ্ছে এত মানে 9টা বল খেলে, সেখানে যদি একটা বাউন্ডারি, মানে এটা কত বড় দুঃখজনক ব্যাপার। ওর অবশ্যই ফায়ার করা উচিত ছিল ওই সময়, এবং রেসপন্সিবিলিটি কাঁধে নেওয়া উচিত ছিল, বিগ শটে যাওয়া উচিত ছিল, এবং ও এই একটা বাউন্ডারি বের করলে কিন্তু ম্যাচের রেজাল্ট হয়। এটাই বলি যে একটা সে মানে লোয়ার অর্ডার আমরা একজন মানে পাওয়ার হিটারকে কেন নামায়, যে সে 2টা বল খেলুক, সমস্যা নেই। হ্যাঁ, এটা ম্যাচে আপনার এগেইনস্টে 2-1টা সিদ্ধান্ত যেতেই পারে। হ্যাঁ, কিন্তু আপনি কেউ সুযোগগুলি কাজে লাগাতে হবে। যে আপনি টপ অর্ডারে ব্যাট করতে নেমে 23 বল খেলে আপনি 14 রান, আপনি দেখেন ওরা কিন্তু বাংলাদেশকে ব্যাটিংকে রিড করেছে, এবং সাকিব আর শান্ত যে আউট হয়েছে শর্ট বলে পুল খেলতে যে, ওরা কিন্তু খেলিয়েছে, ওরা ওদের জন্য। হ্যাঁ, ম্যাচ শেষে এই মাঠে টস জিতে ব্যাটিং নেওয়ার মূল কারণ বাংলাদেশের, আমরা শক্তির জায়গাটা জানি, দুর্বল জায়গাটা আমরা জানি, এই কারণেই আমরা এই মাঠে আগে ব্যাটিং নিয়েছি, যেখানে কোনো দল এখনো এই নিউ ইয়র্কের মাঠে টস জিতে ব্যাটিং নেয়নি। দর্শকদের জানিয়ে দিই যে আজকের এই মাঠে কিন্তু কানাডা এবং পাকিস্তান ব্যাটিং খেলা শুরু হবে 8:30টায়। ইতিমধ্যে টস হয়ে গেছে, পাকিস্তানও আজকে টস জিতে ব্যাটিং নেয়নি, তারা ফিল্ডিং নিয়েছে, কানাডাকে ব্যাটিং করতে পাঠিয়েছে। দেখেছেন আজকেও কিন্তু একই ঘটনা,
যে সবাই কিন্তু এখানে ফিল্ডিংয়ে নেয়, কিন্তু বাংলাদেশের মাইন্ড মানে বাংলাদেশকে কতটা গবেষণা করেছে দক্ষিণ আফ্রিকা যে টস থেকে তারা বাংলাদেশকে চাপে ফেলার ট্রাই করে গেছে এবং সফল। না, ওরা বড় টিম, ওরা তো আপনি এটা স্বীকার করতে পারবেন তো, ওদের অবশ্যই বড় টিম। ওরা হয়তো ওয়ার্ল্ড কাপ জিতেনি, ওয়ার্ল্ড কাপ লেভেলে ওরা যে চোখ সেমিফাইনাল বা ওই পর্যায়ে গেলে বিগ ম্যাচে ওরা টেম্পারমেন্টের ঘাটতি আছে, চোখ করে ভোগে, কিন্তু ওরা তো একটা বড় টিম, ভালো টিম। তো ফলে ওদের ক্যালকুলেশন অন্যরকমই হবে, ওদের প্লেয়ারদের হাইট পাওয়ার সব তো অনেক সব কিছু ওদের ফরে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিই যে বাংলা ভিশনের এই যে বিশেষ আয়োজন হ্যালো ক্রিকেট লাইভটি চলাকালীন চলমান যে ম্যাচটি, সেই ম্যাচটি কে জিতবে, অর্থাৎ পাকিস্তান এবং কানাডার ম্যাচে আজকে কে জিতবে এটার ছোট্ট একটা প্রেডিকশন আমাদের কমেন্টে করে আপনি পেয়ে যেতে পারেন বাংলা ভিশনের সৌজন্যে বিশেষ কোনো পুরস্কার, বিশেষ একটি পুরস্কার। তো আজকে আমি বিগত 2টি দিনের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করব। গতকাল বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচে হিউজ পরিমাণ কমেন্ট এসেছে এবং ম্যাক্সিমাম দর্শক আসলে কমেন্ট করেছেন বাংলাদেশের পক্ষে, খুব কম সংখ্যক মানুষ আসলে দক্ষিণ আফ্রিকার পক্ষে কমেন্ট করেছেন। তো সেখান থেকেও আসলে আমরা লটারির মাধ্যমে একজন বিজয়ী পেয়েছি। গতকালকের ম্যাচে বিজয়ী হয়েছেন কিশোরগঞ্জের ওয়ালি নেওয়াজ খান কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান। অভিনন্দন মাহমুদুল হাসান আপনাকে। এবং গত 9 তারিখে আমরা ভারত এবং পাকিস্তানের খেলা ছিল যেদিন, সেদিন কে জিতবে এই প্রেডিকশন করে আপনারা যারা কমেন্ট করেছিলেন, সেখানেও বেশিরভাগ কমেন্ট পড়েছে পাকিস্তানের পক্ষে। দুর্ভাগ্যজনকভাবে সেদিনও পাকিস্তান জেতেনি, সেদিনও ভারত জিতেছে। তো ভারতকে বিজয়ী করে যারা প্রেডিকশন করেছিলেন তাদের মধ্যে বিজয়ী হয়েছেন কুমিল্লার রফিকুল ইসলাম বাবলু। অভিনন্দন আপনাদের দুজনকে, এবং আপনাদের সাথে যোগাযোগ করে বাংলা ভিশন পুরস্কার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। তো আমরা আসলে এখন চলে যাব পাকিস্তান এবং কানাডার ম্যাচে। আসলে পাকিস্তান ইতিমধ্যে 2টি ম্যাচ হেরেছে, তাদের আসলে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, সাবেক রানার্স আপ তারা। তো আসলে এই টিমটার বিদায়ের শঙ্কা একটা উকি দিচ্ছে তাদের ক্রিকেটের কালো আকাশে। এই নিয়ে অনেক সমালোচনা তাদের সাবেক ক্রিকেটাররাও, ক্রিকেট যারা খেলছেন টিম নিয়ে তারা খুবই কি বলা যায় নেতিবাচক মন্তব্য করছে এবং ম্যানেজমেন্টকে অনেকে ধুয়ে দিচ্ছে যে আসলে কি হচ্ছে পাকিস্তানের ক্রিকেটে। এই বিষয় নিয়ে আসলে এখন আমরা সাইফুল ভাইয়ের কাছে বসাবো। ভাই, আজকে কিন্তু এই মাঠে পাকিস্তান খেলতে নামবে 8:30টায়। তো এদের ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ভারতের কাছে হেরে তারা ব্যাকফুটে আছে। এই গ্রুপ থেকে আসলে তাদের পরবর্তী কোয়ার্টার ফাইনালে যাওয়ার কিন্তু যে পথটা খুবই কঠিন, খুবই কঠিন। কঠিন মানে কি, পাকিস্তানের ভাগ্য এখন ঝুলেছে আয়ারল্যান্ডের হাতে। আয়ারল্যান্ড যদি ইউএসএ কে হারাতে পারে, যুক্তরাষ্ট্রকে হারাতে পারে, বাট ভেরি ডিফিকাল্ট। যুক্তরাষ্ট্র খুব আন্ডাররেটেড টিম ছিল, আমিও নিজেও যুক্তরাষ্ট্র সম্বন্ধে, কারণ উবার চালক, হোটেলের ওয়েটাররা টিম, কিন্তু একজন ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, একজনই প্রফেশনাল ক্রিকেটার আছে ওই টিমে, কিন্তু বাট ওরা অসম্ভব ভালো পারফর্ম করছে। ওদের কন্ডিশনটাকে বেশ ভালোভাবে কাজে লাগাচ্ছে। ওদের কোচ স্টুয়ার্ট ল খুবই একজন পোরখাবা কোচ, খুব বিশ্লেষক, চমৎকারভাবে সে টিমটাকে গুছিয়ে নিয়েছে। এবং আয়ারল্যান্ডের জন্য খুব কঠিন হবে যুক্তরাষ্ট্রকে হারানো। এবং পাকিস্তানে আমার মনে হয় পাকিস্তান প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ অ্যারন জোন্স, মানাঙ্ক প্যাটেল, এরা যে মানে ক্রিকেট খেলছে, এটা এই বিশ্বকাপে এটা টপ মানে ভালো ব্যাটসম্যানরাও এরকম ব্যাটিং করতে পারছে না। যে বোলিং দেখাইছে আসলে তাদের প্রশংসা করতেই হয়, নতুন দল খুব ক্যালকুলেটিভ ক্রিকেট খেলছে। তো প্রিয় দর্শক, পাকিস্তানের জন্য খুব কঠিন, ওটা খুবই ডিফিকাল্ট। পাকিস্তান ভাগ্য যদি পাকিস্তানকে টেনে নিতে পারে আর কি। এবং গত বিশ্বকাপে কিন্তু ওয়ার্ল্ড কাপে কিন্তু পাকিস্তান জিম্বাবুয়ের কাছে হেরেছিল, এবং প্রথম দুইটা ম্যাচই হেরেছিল, ফলে পাকিস্তান ব্যাক করেছিল। পাকিস্তান আসলে যে ক্রিকেট আসলে তারাও যেন ফর্মে নেই, যে আমাদের মতোই আজকে বাংলাদেশের মতোই সমস্যা। পাকিস্তান টিমের মধ্যে সাংঘাতিক কোন দলের কথা আমরা শুনতে পাচ্ছি, শাহিদ আফ্রিদি এটা নিয়ে অনেক কঠিন মন্তব্য করেছে। এটা কোচ, একটা ভালো কোচ পাকিস্তান পেয়েছিল, গ্যারি কারস্টেনকে। ও তো ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছে 2011 ওয়ার্ল্ড কাপে, খুব ভালো অ্যাজ এ ক্রিকেটার হিসেবে, ভালো একজন কোচ হিসাবে খুব ভালো, সাউন্ড, ঠান্ডা। কিন্তু ও তো খুব ক্ষুব্ধ হয়েছে পরপর এরকম 2টা ম্যাচে। এবং পাকিস্তানের ওদের ম্যাচটা পাকিস্তান হাতে ছিল, আপনি দেখেন 72 রান, 2 উইকেটে 72, 12 ওভার শেষে 48 বলে 48 রান, হাতে 8 উইকেট। এই কন্ডিশনে, এই অবস্থায় পাকিস্তান ম্যাচটা হেরে যাবে, এটা তো অবিশ্বাস্য, ভাবতে পারেনি। আমি যতটুকু দেখছি প্রেডিকশনে 98% পাকিস্তান উঠেছে, 2% ভারত, এরকমও সময় এসেছে সেই ম্যাচও পাকিস্তান হেরেছে। ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এখন ক্রিকেট দর্শকদের মধ্যে ইন্ডিয়া আর পাকিস্তানের দর্শক কিন্তু সবচেয়ে বেশি। সব দেশে, অন্য কোনো দেশের তুলনায় ইন্ডিয়া সাপোর্ট তো সব জায়গায়, আর পাকিস্তানের সাপোর্টারও কিন্তু অনেক। ফলে এই 2টা টিম যদি বড় ম্যাচ সেমিফাইনাল পর্যন্ত যায় বা ফাইনাল পর্যন্ত যেতে পারে, তাহলে বিশ্বকাপ তো এমনি ভালো জমে উঠবে। কিন্তু এটাই বিশাল। ওদিকে শ্রীলঙ্কারও আবার সেও সাবেক চ্যাম্পিয়ন, তারও শ্রীলঙ্কার সম্ভাবনা কঠিন এখন। এই স্টেজে শ্রীলঙ্কার পক্ষে বিশ্বকাপে ব্যাক করা এবং সুপার 8-এ যাওয়া খুব কঠিন, খুব অনেক কঠিন।
আমরা একটু দর্শকদের মন্তব্য পড়ে নেব। দর্শকরা অনেকেই বলছে বাংলাদেশ টিমের যে অবস্থা, এর মধ্যে আবির মাহমুদ রিয়াদ তিনি বলছে তামিম ইকবাল, সাইফুদ্দিন এবং এনামুল হক বিজয়কে বিশ্বকাপে এখনই ডাকা হোক। আরেকজন প্রশ্ন আসলে তিনিও প্রশ্ন করেছেন ভক্তদের পক্ষে, এরকম প্রশ্ন সবার আছে যে আম্পায়ার কি তার মন গড়া সিদ্ধান্ত দিয়ে খেলা পরিচালনা করতে পারে? মোহাম্মদ কামরুজ্জামান তিনি লিখেছেন। সাইবুল ভাই, আসলে আম্পায়ারিং নিয়ে কিন্তু আমরা অনেকক্ষণ কথা বলেছি, বারবারই আসছে যে আসলে ছোট দলগুলো ভুক্তভোগী যে একটা মানে এক্ষেত্রে আসলে আইসিসির কি আসলে আরো অন্য কিছু ভাবা ছোট দলগুলো না খুব বেশি না, মানে বাংলাদেশ কিন্তু সেই 2015 বিশ্বকাপ ওয়ানডে বিশ্বকাপেও 2019 ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ কিন্তু আম্পায়ারিং এর বাজে আম্পায়ারিং এর শিকার হচ্ছে। তো এটা খুব দুর্ভাগ্যজনক আর কি। তারপর আমি বলবো যে 114 রানের টার্গেট বাংলাদেশে অ্যাচিভ করা উচিত ছিল এখানে একবার আগে। এখানে সাকিবের কথাটা বলতে হয়, সাকিব কিন্তু 2টা ম্যাচে খুব আন্ডার পারফর্ম করতে পারছে না। বীরেন্দ্র সেহওয়াগের মতো একজন সাবেক ড্যাশিং ওপেনার, সেও একটা মন্তব্য করেছে যে ওর উচিত, সাকিবের মতো ক্রিকেটারকে তো আপনারা ওভারনাইট বাদ দিতে পারবে না, চাইলে আপনি এখন দল থেকে বাদ দিতে পারবেন না। সে যদি নিজে উপলব্ধি করে যে আমার পারফরমেন্স ভালো হচ্ছে না, আমি ভালো খেলছি না, সে এটা টিম ম্যানেজমেন্টের সাথে আলাপ করতে পারে, বোর্ডের সাথে আলাপ করতে পারে বিশ্বকাপ চলাকালীন। তার জায়গায় একজন ক্রিকেটার যদি সুযোগ পায় ইনফর্ম দলের জন্য এটা ভালো হবে। হ্যাঁ, কারণ সে ব্যাটিং বোলিং সে একজন অলরাউন্ডার, সে কিন্তু টি-20 সেরা অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপ শুরু করেছে, কিন্তু তার 2টা ম্যাচই তার পারফরমেন্স খুবই হতাশাজনক, খুব খারাপ, খুব ব্যর্থ। এটা আসলে এভাবে ওটার জন্য কিন্তু দলের উপর খুব বেশি চাপ পড়ছে, ওর উপর যে প্রত্যাশাটা, ওর মতো একটা ক্রিকেটারের উপর কিন্তু দলের প্রত্যাশা থাকবে। 4 বলে 3 রান করে ফিরে আসা মানে ওই জায়গায় আসলে যখন আপনি মানে আপনি তো টপ অর্ডার ব্যাটার, তো আপনি টপ অর্ডার ব্যাটার হয়ে সাকিবের মতো একজন ব্যাটার যখন আউট হয়ে ফিরে আসবে, তখন চাপ বাড়ছে জুনিয়র তাহিদ হৃদয়ের উপরে, তাদের চাপ বাড়ছে ঋষাদের উপরে। মানে তাদের কেন এই চাপটা নিতে হবে? সাকিব বোলিং এ যে উইকেট না পাওয়া মানে অবশ্যই অধিনায়ক তখন কাকে ডাকবে? ঋষাদকে ডাকবে যে তুমি একটা কিছু করো বাবা। মানে ব্যাপারটা হচ্ছে আরেকটা কথা, এখন দর্শকদের জন্য বলি, যে দর্শকদের জন্য না, দর্শকদের উদ্দেশ্যে একটা প্রশ্ন, যে অনেকেই প্রশ্ন করছেন যে এই শান্তর অধিনায়কত্ব, সাকিব ভাই শান্তর অধিনায়কত্ব আমার কাছে মনে হয়েছে গতকালকে যে বোলিং কন্ডিশন যে ফরমেশন দেখে যে মনে হচ্ছে শান্তর অধিনায়কত্বের জন্য ভালো মনে হয়। কালকে যেটা করেছে, কালকে সাকিব আর মাহমুদুল্লাহ কেউ ফিল্ডিং এর সময় খুবই অ্যাক্টিভ ছিল, তারা সারাক্ষণ শান্তকে এবং বোলারদেরকে টিপস দিয়ে যাচ্ছিল। মাহমুদুল্লাহ হয় মিড অফ মিড অন যে কোনো একটা জায়গায় ফিল্ডিং করছিল, সাকিবও, এবং এরা কিন্তু যথেষ্ট কালকে সিনিয়ররা 2জন সিনিয়র খুবই ভালো, আমার ভালো লেগেছে। তারা দলকে ফুল দলের ফিল্ডিং এর সময় ফুল সাপোর্ট দিয়েছে বোলারদেরকে, ক্যাপ্টেনকে। এটা একটা টিমের জন্য খুব ভালো জিনিস, খুব ভালো দিক। এবং ইয়াং ক্যাপ্টেন যদি থাকে, তার সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে ভালো অ্যাডভাইস, এটা দলের জন্য, ক্যাপ্টেনের জন্য খুব সহায়ক। শান্ত সুবিধাটা পাচ্ছে, কিন্তু শান্তকে যেটা করতে হবে অবশ্যই ব্যাটসম্যান হিসেবে, সে হলো মূলত ব্যাটসম্যান। ক্যাপ্টেন শুড লিড দ্য ফ্রম দ্য ফ্রন্ট। তো এই কথাটাকে জাস্টিফাই করতেই হবে, শান্তকেই করতে হবে অবশ্যই। আর বাংলাদেশের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাংলাদেশের আগামী ম্যাচগুলোতে বাংলাদেশের ব্যাটিংয়ের সক্ষমতা অবশ্যই বাড়াতে হবে। আমাদের টার্গেট 140, আমার মনে হয় না এর বেশি বাংলাদেশ করতে পারে। বাংলাদেশকে 160, শুধু 160 না 170 ওই মানের ওই পর্যায়ে স্কোর করতে হবে পরের ম্যাচগুলিতে। বাংলাদেশ পরের ম্যাচগুলো খেলবে সেন্ট ভিনসেন্টে, ওয়েস্ট ইন্ডিজে। তো ওইখানকার কন্ডিশনও কিন্তু বাংলাদেশের সাথে ফেভার করবে, বাংলাদেশের আমাদের কন্ডিশনের সাথে অনেক মিল আছে। আর বাংলাদেশ 2007 বিশ্বকাপে, ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজে যে খেলেছে, বাংলাদেশ ভালো খেলেছে এবং সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ গিয়েছিল। তো এই অ্যাডভান্টেজটা বাংলাদেশ যদি কাজে লাগাতে পারে, বাংলাদেশ যদি ওইভাবে মাইন্ড সেট করতে পারে, ব্যাটসম্যানদেরকে জ্বলে উঠতে হবে, ব্যাটসম্যানদেরকে রান সক্ষমতা, ব্যাটিংয়ের সক্ষমতা বাড়াতেই হবে, এটা কোনো বিকল্পই নাই। সক্ষমতা বাড়ানোর যে জায়গাটা, সেই জায়গাটা আসলে কতটা শক্তপোক্ত আমাদের। যেমন লিটন দাস আগের ম্যাচে রান করলো, যত স্লো ব্যাটিং করুক দলের জন্য কাজে লেগেছে, কিন্তু কালকে যদি সে সাপোর্টটা দিতে পারতো, দাঁড়াতে পারতো, সেটাও হলো না। নাজমুল শান্ত যে পরিমাণ বলটা খেয়েছে, 24 বলে 13 রান, সে এই যে একটা পার্টনারশিপ তো না করতে পারে, টপ অর্ডারে আসলে এতগুলো বল খেয়ে যে দলকে একটু চাপে রেখে বিদায় নেয়। দেখেন, আপনি যখন লো স্কোরিং টার্গেট চেজ করবেন, তখন একটা বড় পার্টনারশিপ, একটা ভালো পার্টনারশিপ কিন্তু ম্যাচের চরিত্র চেঞ্জ করে দেবে, পুরো ম্যাচটাকে বদলে দেবে। একটা পার্টনারশিপ দক্ষিণ আফ্রিকাতে ম্যাচ নিয়ে যাচ্ছে। আপনি ভারত পাকিস্তানের ম্যাচে দেখেন, ভারত পাকিস্তানের ম্যাচে কিন্তু ভারত কিন্তু ঋষভ পন্ট আর অক্ষর প্যাটেলকে নামাই দিয়েছিল। রাহুল দ্রাবিড় কিন্তু একটা মারাত্মক সিদ্ধান্ত নিয়েছিল, এবং আমি সারপ্রাইজ ছিলাম যে অক্ষর প্যাটেল অনেক টপ আগে ব্যাটিংয়ে গেছে, এবং সে কিন্তু ভাইটাল 20টা রান করে দিয়ে আসছে। পাকিস্তানের বোলাররা কিন্তু এটা রিড করতে পারেনি, বাবর আজমও এটা রিড করতে পারেনি। এই 20টা রান কিন্তু ওই পর্যায়ে অসম্ভব সাপোর্ট দিয়েছে দলকে, এবং পন্ট 40 রানের যে ইনিংসটা খেলেছে,
মানে ওয়ানটার খেলা দেখে মনে হয়েছে যে আসলে বাংলাদেশ দলে মুশফিকের দরকার ছিল। আমার কাছে কালকে মনে হয়েছে যখন জাকের আলী ব্যাটিংয়ে নামলো, কারণ মুশফিক স্কুপ খেলতে পারে, সুইপ খেলতে পারে, রিভার্স সুইপ, মানে কালকে অ্যাট দি এন্ডে যেটা হতাশাজনক, যেটা বাংলাদেশ লগিং করতে পারেনি, এটা উচিত ছিল। আপনি জাকের আলীর কথা আপনি নিজেই বলেছেন, আমিও বললাম, জাকের 8-9টা বল খেলার ওই পর্যায়ে 8-9টা বল খেলবেন, আপনি একটা বাউন্ডারি বের করতে না পারবেন না, তাহলে তো তাহলে আপনি দলে ওই পর্যায়ে দলে আপনাকে দলে কেন নিবে? কি বিশেষত্ব কি আছে আপনার মধ্যে যদি আপনি ওই পারফর্মটা না করতে পারেন, দলকে ওই সাপোর্টটা দিতে না পারেন? এখন ওই যে আমাদের পরবর্তী ম্যাচগুলো আসলে যে বললেন যে ওয়েস্ট ইন্ডিজের মাঠে, ওই মাঠগুলো আসলে যেমন আমাদের অনুকূলে আছে, তো অনুকূলে যেমন আমাদের কিন্তু এই যে দুটি ম্যাচ আমরা খেলেছি, এখানে কিন্তু ম্যাচ তো আসলে অনুকূলেই ছিল। অনুকূলে কালকে ম্যাচ তো 113 রান সাউথ আফ্রিকা, মাঠ বলি বা পরিবেশ বলি সব বাংলাদেশের পক্ষেই ছিল, বাংলার হাতেই ছিল, এবং বাংলাদেশ 4 উইকেট 50 রানে পড়ে যাওয়ার পরেও তাহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ যে সুন্দর পার্টনারশিপ করে এগিয়ে যাচ্ছিল, হতে পারে আম্পায়ার খুব বাজে সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু তারপর জাকের আলীর মতো একটা ব্যাটসম্যান তো উইকেটে ছিল। আমরা বারবার ওই কথা বলছি, স্লগিংটা 2 ওভারে 20 রান, লাস্ট ওভারে স্পিনারের এগেইনস্টে 11 রান, এটা অবশ্যই অ্যাচিভেবল, অ্যাচিভ করা উচিত ছিল। প্রিয় দর্শক, আপনাদের আসলে অনেক কমেন্ট আসছে, আসলে অনেক কমেন্ট পড়ে শেষ করা যাবে না। আসলে বারবার এই সৌম্য সরকার, দেখেন সৌম্য সরকারকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, শান্তকে বাদ দেওয়ার কথা আপনারা বলছেন। শান্তকে বাদ দেওয়া এই মুহূর্তে আসলে জাতীয় দলের পক্ষে সম্ভব না, কারণ সে ক্যাপ্টেন্সি নিয়ে খেলছে, তার নেতৃত্বে বাংলাদেশ খেলছে, তার অধিনায়কত্বে আসলে আমরা চাচ্ছি, আমার কাছে আমি আসলে যতটুকু খেলা দেখেছি তার অধিনায়কত্বে আমি তাকে 10-এ 8 দিচ্ছি। এখন আপনারাও জানাতে পারেন যে অধিনায়ক হিসেবে শান্ত 10-এর মধ্যে কত পাওয়ার যোগ্যতা রাখে, সেই সাথে আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন আজকের পাকিস্তান এবং কানাডার ম্যাচে কে জিতবে, এবং আপনার প্রেডিকশন যদি সঠিক হয় তাহলে ওই সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে একজনকে দেওয়া হবে বাংলা ভিশনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার। প্রিয় দর্শক, আমরা আবার চলে যাবো সাইফুর ভাইয়ের কাছে। সাইফুর ভাইয়ের কাছে এখন আমাদের যে এমসিসি এর বা আইন, বা যেটা ক্রিকেটের আইন বলা হয়, এই আইন আসলে যদি আমরা চেঞ্জ করার কোনো কথা বলি, যেমন দর্শকরা বলছে যে আইন চেঞ্জ করার ব্যাপারটা, আইন আসলে চেঞ্জ করার যে ব্যাপারটা, এটা কিভাবে আইন চেঞ্জ করা হয়, এবং এই আইন চেঞ্জ করতে হলে আসলে কোন কোন দেশের মতামত নিতে হয়, এবং এই আইনের কার্যকারিতা বা আইনের কঠোরতা, ক্রিকেটাররা যেমন কাল অনেকেই বলছেন যে এই যে বলটি ডট বল ঘোষণা হলো, 4টি দেওয়া হলো না, আউটটি বাতিল হলো, অনেকেই এটা বলছেন যে তারা জানতেন না, বা হয়তো ক্রিকেট সংশ্লিষ্ট তারাও জানতেন না, মানে এই আইনগুলো কেন জানানো হয় না আগে থেকে, এইসব ব্যাপারে আমরা একটু কথা বলবো। ভাই, আইসিসি একটা ক্রিকেট কমিটি আছে খুব স্ট্রং, এবং এখানে সব সাবেক ক্রিকেটাররা নেতৃত্ব দিচ্ছে, সব দেশ থেকে আছে। ওখানে বছরে ওরা 1টা 2টা 3টা 4টা মিটিং করে, এই প্রশ্নগুলা বিভিন্ন বোর্ড থেকে যায় সিদ্ধান্তগুলি পরিবর্তন করার জন্য, বা এই আইনটা সংশোধন করার জন্য, এই আইনটা বিতর্কিত বা এই আইনটা ক্ষতি করছে ক্রিকেটের, তখন তারা আরও ফার্দার ওই ক্রিকেট কমিটি আরও বড় বড় ক্রিকেট বিশ্বে যে সারা গ্রেট ক্রিকেটার যারা আছে বা সিনিয়র ক্রিকেটার যারা আছে, এক্সপার্ট যারা রিয়েল এক্সপার্ট, তাদের সাথেও আলোচনা করে, তাদেরকেও মিটিংয়ে ডাকে, তারা এটা অ্যানালাইসিস করে, এই কতটুকু ক্ষতি করছে ক্রিকেটের, বা উন্নতির বদলে ক্ষতি হচ্ছে কি না, এগুলি দেখে। তো ওই এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এটা আবেদন করে, বা আরও সাথে যদি আরও 2-3টা ক্রিকেট বোর্ডের সহায়তা নিতে পারে, অবশ্যই এইটা নিয়ে আইসিসি অবশ্যই এটা অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করে আইসিসি এটাকে পাঠাবে ক্রিকেট কমিটিতে সব বিজ্ঞ সাবেক ক্রিকেটাররা থাকেন, তারা এটাকে বিশ্লেষণ করবে। এটা চেঞ্জ হওয়া উচিত, আমি মনে করি এটা চেঞ্জ হওয়া উচিত, চেঞ্জেবল এবং চেঞ্জ করা সব প্রতি বছর 1-2টা সিদ্ধান্ত আইন চেঞ্জ হচ্ছে। এই যে আইনগুলো, এই যেমন আইনগুলো আসলে একটু অনেক, আসলে আইসিসি অনেকগুলো ধারা, অনেকগুলো আসলে সেই মানে অনেক আসলে এতগুলো ধারা মনে রাখাও ঠিক না, মনে রাখা সম্ভব না, বা একজন ক্রিকেটার আসলে অত আইনের দিকে মনোযোগ না দিয়ে খেলার দিকে মনোযোগ দেয় বেশি দরকার। তো এই যে ব্যাপারটা, এগুলো তো আসলে আমার মনে হয় যে টিমের মধ্যে আলোচনা হওয়া দরকার, যে আসলে এই আইনগুলো আছে, এগুলো মাথায় রাখা দরকার, তাহলে কি হবে? এটাতে ওই যে অফসাইড, ফুটবলে যেমন অফসাইড কিন্তু শুধু যে একজন ফরওয়ার্ড এসে নিজেই অফসাইডের ব্যাপারটা এরকম না, একজন ডিফেন্ডার তো নিজে একটু মানে বুদ্ধি খাটিয়ে বল আসা দেখে সে কিন্তু সরে গিয়ে তাকে কিন্তু অফসাইডে ট্র্যাপে মানে এই যে ব্যাপারগুলো, যখন এই যে নিয়মগুলো আমি জানবো, এই নিয়মগুলো জানলেও তো আমার মনে হয় যে একজন ক্রিকেটারের জন্য, বা ফিল্ডার হোক, সে ব্যাটার হোক বা বোলার হোক, সে কিন্তু এটা ফায়দায় উঠতে পারে না। মানজেকার যে কমেন্টসটা করছে, আমি বলেছি মানজেকার কমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ। মানজেকার বলেছিল যে আম্পায়ারকে আরও একটু দেরি করার সময় নেওয়া উচিত ছিল, যে বলটা যেহেতু বাউন্ডারির দিকে যাচ্ছে, এটা খুব বাংলাদেশের জন্য খুব ভাইটাল একটা বাউন্ডারি, বাংলাদেশ তো চেষ্টা করছে বাউন্ডারির জন্য, সুতরাং এটা বাউন্ডারির দিকে যাচ্ছে, তো আম্পায়ার একটু দেরিতে সিদ্ধান্ত দিলে, কারণ আম্পায়ার তো জানে যে এই সিদ্ধান্তের এগেনস্টে বাংলাদেশ চ্যালেঞ্জ করবে, রিভিউ নিবে, তো বাংলাদেশ রিভিউ নিয়েছে এবং বাংলাদেশ রিভিউতে বাংলাদেশ উইন করেছে, কিন্তু আলটিমেটলি কী হলো, যেহেতু আম্পায়ার সাথে সাথে সিদ্ধান্ত দেওয়াতে বলটা ডেড হয়ে গেল।
বাংলাদেশ 4 রান থেকে বঞ্চিত হলো এবং ওই 4 রানটাই কিন্তু লাস্টে ম্যাচের result রেজাল্ট ঘোষণা করে করে দিল। এটাই আর কি। তো এই যে আম্পায়াররা যখন এই যে সিদ্ধান্তটা নিল যে হচ্ছে এই মানে এই যে মানে আইনের আরেকটা ব্যাপার হচ্ছে শুধু মানে দুই দলের মধ্যেই কেন হচ্ছে সবসময় ইয়ে থাকবে, মানে এই যে এই চিন্তাটা কেন আম্পায়ার থাকবে না? আম্পায়ার তো আম্পায়ার কলস হলো, হওয়ার পরে যখন আমি রিভিউ নিলাম, আমি যখন রিভিউ জিতলাম তখন আমি ওই বলটা ডেড না হয়ে আমার মনে হয় ওই বলটা যা এসেছে তা হওয়াটাই বেটার। না, কিন্তু ওই যে এখন তো আইনটাই আছে যে ডেড, আম্পায়ার কলের পরে বল অটোমেটিক ডেড হয়ে যাবে। এখন যেহেতু লটা আছে, লটা যদি এরকম হয় যে আম্পায়াররা আরো কিছুক্ষণ অপেক্ষা করবে, বলের লাস্ট অবস্থানটা কোথায় যায়, হ্যাঁ সময় নেবে। হ্যাঁ অবশ্যই। আর একটা কথা হচ্ছে হক আই নিয়ে অনেকে বলছে যে হক আইও নাকি আইসিসি চাইলে এটাকে টেম্পারিং করতে পারে। এটা এখনো প্রমাণিত হয় নাই যে টেম্পারিং করা যায়, যদিও এটা নিয়ে অভিযোগ উঠেছে, কয়েকবারই উঠেছে, এবং ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের পর পাকিস্তান গত বিশ্বকাপে এটা উঠেছিল, আলোচনা হয়েছিল হকাইয়ের বিষয়টা নিয়ে, কিন্তু এটা এখনো ক্লিয়ার হয়নি আর কি, পরিষ্কার এটা প্রমাণিত হয়নি যে এটা দিয়ে টেম্পারিং করা যায়, বাট অভিযোগ আছে অবশ্যই, অভিযোগ অনেকবারই উঠেছে আর কি এইসব নিয়ে। তো প্রিয় দর্শক, আপনাদের সাথে আমরা ছিলাম অনেকক্ষণ। একটু পরে শুরু হয়ে যাবে পাকিস্তান এবং কানাডার ম্যাচ। নিউ ইয়র্কের ওই নাসাউ স্টেডিয়ামে খেলবে পাকিস্তান। অনেক ভক্তই আসলে চাচ্ছে পাকিস্তান জিতুক। পাকিস্তানকে আসলে প্রথম পর্ব থেকে বিদায় দিলে ক্রিকেট আসলে জমে ওঠে না, বিশ্বকাপের আমেজটা থাকে না। তো আসলে কানাডা হারুক, পাকিস্তান জিতুক, জয় ফিরে তারা বাকি ম্যাচটিও জিতুক, এবং যত সমীকরণ আছে সেই সমীকরণ মিলিয়ে পাকিস্তান কোয়ার্টার ফাইনালে যাক, বিশ্বকাপটা জমে উঠুক। সেই সাথে বাংলাদেশের বাকি যে 2 ম্যাচ আছে আমরা চাইবো সেই 2টি ম্যাচ খুবই দারুণভাবে জিতে বাংলাদেশে বিশ্বকাপে টিকে থাকুক পরবর্তী রাউন্ড সেমিফাইনাল। এবং কালকে আমাদের তাহিদ বলেছে যে আমাদের যে টিম, আমরা আসলে কোয়ার্টার ফাইনাল আমরা সেমিফাইনালে খেলার যোগ্যতা রাখি। বোলিং লাইন দেখে আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশের যে বোলিং লাইন কন্ডিশনটা সুইমিং কন্ডিশন ছিল, বাংলাদেশ খুব ভালো বোলিং করেছে। যেমন স্পিনার রিশাদ ভালো করেনি, মাহমুদুল্লাহ প্রথম 2 ওভারে ক্লিক করেছিল, তৃতীয় ওভারে সে রান দিয়েছে। রিশাদ লাস্ট 4th ওভারে একটা উইকেট পেয়েছে। হ্যাঁ, উইকেটের অ্যাডভান্টেজটা পুরোপুরি বাংলাদেশ কাজে লাগিয়েছে এবং খুব লাইনটা খুব ভালোভাবে মেনটেন করেছে, এবং মুস্তাফিজ তো চমৎকার বোলিং করেছে। এখন আমি যেটা আপনি যে প্রশ্নটা করেছেন আগে, আমি এটা শেষ করতে চাই যে ক্রিকেট শুড বি এ ফেয়ার গেম। গুড। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেন, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আমরা এই ব্যঙ্গটা না করি, এটা যেন চেঞ্জ হয়। আইসিসি যেন আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলই থাকে। এবং ক্রিকেটে যদি এখানে সবাই দেখছে, আমরা আমাদের সময় নষ্ট করে, আমরা এটার পিছনে অনেক টাকা ব্যয় করে আমরা খেলা দেখতে যাচ্ছি, খেলা দেখছি, সময় নষ্ট হচ্ছে, আমাদের গুরুত্বপূর্ণ কাজ ফেলে আমরা খেলা দেখছি, ইনভেস্ট হচ্ছে। এখানে যদি আপনি এরকম ম্যানিপুলেশন থাকে, এখানে যদি এরকম রুলসের সমস্যা থাকে, এবং আপনি কাউকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য রুলস বানিয়ে রাখলেন, আপনি আইসিসির হাতে অনৈতিক ক্ষমতাটা রাখলেন, আম্পায়ারদেরকে অতিরিক্ত ক্ষমতা দিয়ে দিলেন, তো এগুলিতে ক্রিকেটটার ফেয়ারনেসটা নষ্ট হবে এবং দর্শক কিন্তু ডিপ্রাইভ হবে। আমরা চাইবো যে আসলে ক্রিকেটের সৌন্দর্য ফিরে আসুক, আম্পায়াররা বিতর্কের ঊর্ধ্বে থাকুক, এবং ভুল করুক কিন্তু ছোটখাটো হোক, ভুলটা যেন এরকম জয় পরাজয়ের ব্যবধান না করে দেয়, সেই কামনা আমরা করবো, সেই প্রত্যাশা করবো। বাংলাদেশ ক্রিকেট টিমও তাদের ফর্ম ফিরে পাক, টপ অর্ডারে রানে ফিরুক, বোলাররা যে চমক দেখাচ্ছে সেই চমক অব্যাহত রাখুক। এভাবেই আগামী ম্যাচগুলো আসুক, খেলুক বাংলাদেশ নেদারল্যান্ড এবং নেপালের বিরুদ্ধে দুর্দান্ত বা দাপুটে জয় দিয়ে পরবর্তী রাউন্ডে যাক, এটাই আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা রেখে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা ভিশনের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।